गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वरः गुरु साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। নমস্কার, শুভ সন্ধ্যা। আজ ডাক্তার আনোয়ারা খাতুন ও আনিসুর রহমান স্মারক বক্তৃতা। শুরুতে তাঁদের সম্পর্কে সামান্য কয়েকটি কথা। ডাক্তার আনোয়ারা খাতুন 1919 সালের অধুনা বাংলাদেশের দিনাজপুরে মহসিনা খাতুন ও হাবিবুর রহমানের বড় মেয়ে আনোয়ারা খাতুনের জন্ম। পরবর্তীকালে হাবিবুর রহমান কলকাতায় বসবাস আরম্ভ করেন। আনোয়ারা খাতুনের স্কুল জীবন শুরু হয় বেলতলা বালিকা বিদ্যালয়, পরে বেথুন কলেজে, তারপর কলকাতা মেডিকেল কলেজে। 1942-এ মেডিকেল কলেজ থেকে প্রথম মুসলমান মহিলা আনোয়ারা খাতুন MBBS পাশ করেন। ডাক্তার আনোয়ারা খাতুন স্ত্রীরোগ বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত হন যথাক্রমে ডাক্তার মনীন্দ্রনাথ সরকার, ডাক্তার সুধীর চন্দ্র বসু, ডাক্তার চুনিলাল মুখার্জি এবং মেডিসিনের ডাক্তার যোগেশচন্দ্র ব্যানার্জির কাছে। আর কম স্নেহ পাননি ডাক্তার প্রভাত সান্যাল এবং পঞ্চানন চ্যাটার্জির মতো দিকপাল ডাক্তারদের কাছ থেকেও। সম্পূর্ণ নিজের ক্ষমতায় দরগা রোডে প্রথম নিজের নার্সিংহোম গড়ে তোলেন সময় 50-এর দশকের গোড়ার দিকে। 1964 সালে এই ছোট নার্সিংহোম দরগা রোডে রেখে পার্ক স্ট্রিটের পার্কভিউ নার্সিংহোম গড়ে তোলা হয়। ইতিমধ্যে আনোয়ারা খাতুন চলে যান ইংল্যান্ডে এবং প্রথমবার রয়্যাল কলেজে মেম্বারশিপ তিনি পাননি। দ্বিতীয়বার MRCOG হলেন এবং সঙ্গে সঙ্গে স্বদেশ প্রত্যাবর্তন করলেন। ডাক্তার খাতুন মেডিকেল কলেজ, ইডেন হাসপাতাল, ইসলামিয়া হাসপাতাল, গুজরাটি ভাটনগর নার্সিংহোমে কর্মজীবন অতি সহজেই বছরের পর বছর অতিবাহিত করেন। কেবল ইসলামিয়া হাসপাতালে কনসালটেন্ট ছিলেন প্রায় 30 বছর কাল কিংবা তারও বেশি। কলকাতা এবং শহরতলিতে একাধিক ফ্রি ক্লিনিক চালিয়ে গিয়েছেন আমৃত্যু। আনিসুর রহমান কলকাতার পার্ক স্ট্রিটের সুপরিচিত পার্কভিউ নার্সিংহোমের প্রধান পরিচালক হিসেবে দীর্ঘ 34 বৎসর কৃতিত্বের সঙ্গে কাজ করেছেন। তাঁর দিদি ছিলেন ডাক্তার আনোয়ারা খাতুন। আনিসুর 2015 সালে কানাডা যান এবং সেখানে যাওয়ার পর প্রায় 8 মাস ধরে বিভিন্ন জায়গায় অনেক গুরুত্বপূর্ণ কাজ করেন। এরপর তাকে নিজের নার্সিংহোম পরিচালনা করবার জন্য দেশে ফিরে আসতে হয়। আমৃত্যু নিজের নার্সিংহোমকে তিনি প্রাণ দিয়ে ভালোবেসেছেন এবং রক্ষা করেছেন। তার 34 বছরের সবচেয়ে বড় কৃতিত্ব, এই রকম বড় নামী প্রতিষ্ঠানের কোনো কর্মীর সঙ্গে, এমনকি ডাক্তারদের সঙ্গেও কোনো রকম বিবাদ তার ছিল না, বরং তিনি চিরকাল সুসম্পর্কই বজায় রেখেছেন। ইতিমধ্যে আনিসুর রহমান লন্ডনে থাকাকালীন দিদির জুনিয়র সহকর্মী ডাক্তার সুমিত্রা রায়চৌধুরীকে বিবাহ করেন। পার্কভিউ ক্লিনিকের একটি বড় পরিচয় হলো এখানে অধিকাংশ পেশেন্টই মহিলা। হিন্দু, মুসলিম, ধনী এবং দরিদ্র সবাই মিলেমিশে এখানে থাকেন এবং সেই ধারা আজ অব্যাহত। ডাক্তার সুমিত্রা রহমান ও অরবিন্দ হাবিব রহমানের পৃষ্ঠপোষকতায় এই স্মারক বক্তৃতা আয়োজিত। আজ ডাক্তার আনোয়ারা খাতুন ও আনিসুর রহমান স্মারক বক্তৃতা প্রদান করবেন ডক্টর সমরেশ বন্দ্যোপাধ্যায়। তিনি রামকৃষ্ণ মিশন সারদা বিদ্যাপীঠ জয়রামবাটির শিক্ষক। এছাড়াও তিনি একজন সাইকোলজিক্যাল কাউন্সিলর। তার আজকের আলোচনার বিষয় স্বামী বিবেকানন্দের শিক্ষা চেতনা। আমি ডক্টর বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করি তিনি তার আজকের ভাষণ শুরু করুন। আমাদের আধ্যাত্মিক ত্রয়ী ঠাকুরমা স্বামীজির শ্রীচরণে প্রণাম নিবেদন করি। প্রণাম জানাই ইনস্টিটিউশনের সম্পাদক মহারাজ শ্রীমৎ স্বামী তত্ত্বস্বরানন্দজি মহারাজকে, অন্যান্য মহারাজদের শ্রদ্ধা এবং প্রণাম জানাই। আজকে উপস্থিত ভক্তমণ্ডলীকে শ্রদ্ধা জানাই। আজ ডক্টর আনিসুর রহমান স্মারক বক্তৃতা, ওনাদের শ্রদ্ধা এবং প্রণাম জানাই। আজকের
যে বক্তব্য তার বিষয় স্বামী বিবেকানন্দের শিক্ষা চেতনা। ঠাকুরমা স্বামীজির অশেষ আশীর্বাদ যে আমি ঠাকুর মায়ের নামাঙ্কিত বিদ্যালয় রামকৃষ্ণ মিশন সারদা বিদ্যাপীঠ জয়রামবাটিতে সেবা করার সুযোগ পেয়েছি। মায়ের যে পাঠশালা, সেই পাঠশালায় আজ জয়রামবাটিতে রামকৃষ্ণ মিশন সারদা বিদ্যাপীঠ। এখানে মূলত আমাদের স্বামী বিবেকানন্দের যে শিক্ষা চেতনা, স্বামী বিবেকানন্দের শিক্ষা চেতনাকে কেন্দ্র করে ঠাকুরমা স্বামীজির আদর্শকে সামনে রেখে মানুষ গড়ার কাজ আমরা করি। আর আজকের বক্তব্যের বিষয় স্বামী বিবেকানন্দের শিক্ষা চেতনা। এই প্রসঙ্গে বলতে ইচ্ছে করছে যে শিক্ষা এমন একটা পুঁথি যার প্রথম পাতাগুলি হারিয়ে গেছে, শেষ পাতাগুলি লিখতে এখনো বাকি আছে। শিক্ষা এমন একটা পুঁথি যার প্রথম পাতাগুলো হারিয়ে গেছে এবং শেষ পাতাগুলি লিখতে এখনো বাকি আছে। কারণ থ্রু আউট দ্য ওয়ার্ল্ড আমরা যদি দেখি যে শিক্ষার আলটিমেট গোল কি, কোথাও বলা হয় জ্ঞান অর্জন, কেউ ভাবে চাকরি করার জন্য, কেউ ভাবে কিছু পয়সা রোজগার করতে হবে। কিন্তু স্বামী বিবেকানন্দ যে বললাম শেষ পাতাগুলি লিখতে এখনো বাকি আছে, যুগাচার্য স্বামী বিবেকানন্দ আজ থেকে 125-26 বছর আগে যেটা বলে গেছেন, দ্য আলটিমেট গোল অফ এডুকেশন ইজ ম্যান মেকিং। The end of all education and all training should be man making. Man making আর ক্যারেক্টার বিল্ডিং, এটাই হচ্ছে শিক্ষার মূল উদ্দেশ্য। আগে মানুষ হও, তাহলেই সব কিছু হয়ে যাবে। আজকের এই দিনে দাঁড়িয়ে সারা পৃথিবীব্যাপী এটা বলার সময় এসেছে যে বড্ড বেশি প্রয়োজন স্বামী বিবেকানন্দকে। তাহলে ওই যে বললাম যে শেষ পাতাগুলি লিখতে এখনো বাকি আছে, তাহলে শেষ পাতাগুলি লিখতে বাকি থাকার মূল সেই কথাগুলি কি হবে না? শিক্ষার উদ্দেশ্য কি? সেলফ রিয়েলাইজেশন, আত্ম উপলব্ধি। এটাই সবার বড় কথা। আমাদের সত্য, শিব এবং সুন্দরের পূজারী হতে হবে। স্বামী বিবেকানন্দ বললেন সত্য, শিব এবং সুন্দরের পূজারী। ট্রুথ ইজ হায়ার দ্যান অল, বাট হায়ার দ্যান ট্রুথ ইজ ক্যারেক্টার। তাই চরিত্র গঠনটাই মূল কথা। আর বললাম না যে প্রথম পাতাগুলি হারিয়ে গেছে, যে কিভাবে শুরু হবে শিক্ষা। এডুকেশন একটা লাইফ লং প্রসেস, যেটা শুরু হয় জন্মের পর থেকে এবং মৃত্যুর আগে পর্যন্ত চলে, বা বলা যায় একদম প্রিনেটাল স্টেজ থেকেই শিক্ষা শুরু হয়ে যায়। কিন্তু শৈশবে এত চাপ ছেলে মেয়েদের মধ্যে, গার্জেনরা ভাবেন আমার ছেলে পড়াশোনাও করবে, নাচও করবে, গানও গাইবে, আবার শরীরচর্চাও করবে, সব কিছু, যে সমস্ত প্রতিভার বিকাশটা যেন শৈশবেই হয়ে যায়। আলটিমেটলি কি হয়? শৈশবটা ছোট হয়ে যায়, অ্যাডোলেসেন্ট বড় হয়ে যায়। এর অনেক নেগেটিভ দিক আমরা এখন দেখতে পাচ্ছি, আমরা বলবো আজকে। কিন্তু ওই প্রথম পাতাগুলি যে হারিয়ে গেছে, বললাম যে স্বামী বিবেকানন্দের যদি আমরা শৈশবটা দেখি এবং স্বামী বিবেকানন্দ নির্মাণ কিভাবে হলো সেটা আমরা বলার চেষ্টা করব। সিমলা, যেটাকে বলা হতো যে একদম আমাদের বেঙ্গলের এথেন্স, পাশাপাশি দেখুন কারা কারা ছিলেন একটু ভেবে নিন, আপনারা সবাই জানেন। সেই ফ্যামিলিতে এলেন বীরেশ্বর বিলে নরশ্রেষ্ঠ নরেন্দ্র, পরে হলেন স্বামী বিবেকানন্দ। দত্ত পরিবার অ্যাকচুয়ালি বলা যায় মিনিয়েচার ইন্ডিয়া, ভারতবর্ষের ক্ষুদ্র
সংস্করণ হলো এই দত্ত পরিবার। পিতা বিশ্বনাথ দত্ত একজন গ্রেট পার্সোনালিটি বলা যায়। ওনার বুদ্ধি একদম যাকে বলে তীক্ষ্ণ, আর কি স্ট্যান্ডার্ড অফ লিভিং খুব হাই। বাবা ছিলেন নরেন্দ্রনাথের বিলের আদর্শ। মা ভুবনেশ্বরী দেবী যেন আধ্যাত্মিকতার মূর্ত প্রতীক। আর যেহেতু বিশ্বনাথ দত্ত ছিলেন একজন নামকরা উকিল, বাড়িতে অনেক লোকজনের যাতায়াত, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ দত্ত পরিবারে আসছেন। ছোট্ট বিলে সেটা দেখছে। বাড়িতে একজন বয়স্ক মানুষ আসতেন প্রতি সন্ধ্যায়। সেখানে বিলেকে শেখানো হতো কি না, পূর্বপুরুষদের পরিচিতি দেয়া হতো। পূর্বপুরুষদের পরিচিতি, তাদের বিভিন্ন অ্যাক্টিভিটি সেই বয়স্ক মানুষদের কাছে ছোট্ট বিলে শুনছে। আর কি রামায়ণ মহাভারত ইত্যাদি শুনছে। দেবদেবীর মন্ত্র ওই বয়স্ক ভদ্রলোক বিলেকে শেখাতেন। বিলে এতই তার স্মৃতিটা প্রখর ছিল, শুনে শুনেই মুখস্থ হয়ে যেত। পাশে ছিলেন মা ভুবনেশ্বরী দেবী। বললাম না, আধ্যাত্মিকতার মূর্ত প্রতীক আমাদের এই ভুবনেশ্বরী দেবী। রামায়ণ মহাভারতের পুরাণের গল্পগুলি নিজের ভাষায় বলতেন। মন্ত্রমুগ্ধ হয়ে বিলে শুনত। আর কি ইংরেজিটা খুব ভালো জানতেন ভুবনেশ্বরী দেবী। ভুবনেশ্বরী দেবীর মা বাবা ওনার বাড়িতে মেম সাহেব রেখেছিলেন ইংরেজি শিক্ষার জন্য। সেই ইংরেজি শিক্ষার ভিতটা বিলের গড়ে দিয়েছিলেন মা। তারপর গৃহশিক্ষক যখন আসতেন, ওই যে মায়ের কাছে শুনেছে বেদ শুনে শুনে শিখতে হয়, ওই জন্য নাম শ্রুতি। ওর অভ্যাসটা এমন হয়ে গেল যে শুনে শুনে সব কিছু শিখে নেওয়া। এখন সাইকোলজিস্টরা বলেন না যে গুড লিসিনার হতে হবে, অ্যাট দ্য সেম টাইম বলা হয় গুড অ্যাক্টিভ লিসিনার হতে হবে। মন দিয়ে শুনতে হবে, মন দিয়ে শুনলেই তবে বাকি বিকাশগুলো সব হবে। এই যে স্কিল, এই লিসেনিং স্কিলটা একদম বিগিনিং স্টেজ থেকেই নরেন্দ্রনাথ দারুণভাবে আয়ত্ত করে নিয়েছিলেন। যখন গৃহশিক্ষক আসতেন তখন বিলেই বই থেকে দাগ দিয়ে দিতেন, আজকে এটা পড়ুন, আজকে এটা পড়ব, ওটা পড়ব। স্যার বই নিয়ে বই থেকে বা নিজের ভাষায় বলে যেতেন। শ্রুতিধর বিলে চোখ বন্ধ করে কখনো বসে থাকতেন, কখনো খাটে শুয়ে থাকছেন, কিন্তু শোনার সঙ্গে সঙ্গে একদম মস্তিষ্কে একদম লং রান মেমোরিতে চলে যেত। এইভাবেই চলছে জ্ঞান নির্মাণ। জ্ঞান নির্মাণ, কারণ আমরা তো জানি, হ্যাঁ, নলেজ ইজ দ্য মাদার অফ সাকসেস। সফলতার জননী হলো জ্ঞান। সেটা শুনে শুনে নরেন্দ্রনাথ অ্যাচিভ করলো 5-6 বছরের মধ্যে। তারপর বিদ্যাসাগরের স্কুল, মেট্রোপলিটন স্কুলে ভর্তি হলেন। সেখানেও বিলে বুঝিয়ে দিলেন যে তিনি কতটা এক্সেপশনাল। যে পড়াশোনা মানে, স্কুল এডুকেশন মানে, স্কুল লাইফ মানে শুধুমাত্র বুকিস এডুকেশন নয়। ভালো পড়তে হবে, ভালো গান করতে হবে, ভালো খেলতে হবে, বন্ধুদের সঙ্গে জমিয়ে গল্প করতে হবে, গুরুজনদের শ্রদ্ধা করতে হবে, সব মিলে যেন এডুকেশন। এডুকেশন ইজ দ্য রিকনস্ট্রাকশন অফ এক্সপিরিয়েন্স। অভিজ্ঞতার পুনর্গঠন হলো শিক্ষা। অভিজ্ঞতার পুনর্গঠন, রিকনস্ট্রাকশন। কিন্তু কনস্ট্রাকশনের কাজটা বাড়িতে হয়ে গেছে অনেকটাই। তারপরে বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে একদম সাকসেসফুলি সময়টা পার করছে নরেন্দ্রনাথ। বিভিন্ন ঘটনা আছে। এইভাবেই আমরা বিবেকানন্দ নির্মাণ করব, সেটাই ওনার শিক্ষা চেতনা। ক্লাসে শিক্ষক মহাশয় আছেন, প্রশ্ন করলেন, নরেন্দ্রনাথ উত্তর দিলেন, কিন্তু শিক্ষকের মনে হলো এই উত্তরটা ঠিক নয়। নরেন্দ্রনাথকে বললেন তুমি ভুল বলেছ। কিন্তু নরেন্দ্রনাথ না, স্যারের চোখে চোখ রেখেই বললেন, অবশ্যই বিনয়ের সঙ্গেই বললেন, না স্যার আমি ঠিক বলেছি।
স্যার প্রহার করলেন, একদম কান ফেটে গেল, রক্ত বেরোচ্ছে। কাঁদতে কাঁদতে নরেন্দ্রনাথ বাড়ি ফিরে এলো। মাকে বললেন, এই প্রশ্ন, আমার এই প্রশ্নের উত্তর দিয়েছি। মা বললেন, তুমি ঠিকই করেছ, তুমি ঠিক উত্তরই দিয়েছ। ভাববে সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর বিনিময়ে সত্যকে বর্জন করা চলে না। এইভাবেই চলছে নরেন্দ্রনাথের জীবন, এইভাবেই চলছে তার জ্ঞান নির্মাণ। বিদ্যালয়ে একদিন এক শিক্ষকের ফেয়ারওয়েল অনুষ্ঠান, আপনারা জানেন সব এগুলোই, ফেয়ারওয়েল অনুষ্ঠান। সেখানে ফেয়ারওয়েলে আসছেন কে? রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এসেছেন, যিনি একদম পাণ্ডিত্যের, তখনকার দিনের একদম সবচেয়ে প্রজ্ঞাবান মানুষ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তার সামনে ছাত্রদের পক্ষ থেকে বক্তব্য রাখবে কে? কাউকে পাওয়া যাচ্ছে না, কোনো সিনিয়র স্টুডেন্টকেও পাওয়া যাচ্ছে না। সেই দিন নরেন্দ্রনাথকে বলা হলো, সঙ্গে সঙ্গেই রেডি নরেন্দ্রনাথ। তারপর নরেন্দ্রনাথ ইংরেজিতে বক্তব্য রেখেছিলেন। সভাপতি ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। অভিভূত স্যারেরা যারা এসেছিলেন সবাই অভিভূত। পরে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এটা আমাদের গর্ব যে পরে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এখন ভারতবর্ষের সবচেয়ে প্রজ্ঞাবান মানুষ হলেন নরেন্দ্রনাথ। ভাবা যায়, একটা 18 বছরের ছেলে, তাকে অ্যাসেসমেন্ট করা হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে প্রজ্ঞাবান মানুষ, যে নলেজটাকে কি করে উইজডমে নিয়ে গেছেন, সেই হচ্ছে নরেন্দ্রনাথ। তারপর যদি আমরা কলেজ লাইফে আসি, জেনারেল অ্যাসেম্বলি কলেজ, প্রেসিডেন্সি কলেজ থেকে নন কলেজিয়েট হয়েছিলেন, শরীর খারাপের জন্য, অ্যাটেন্ডেন্সের জন্য নন কলেজিয়েট হয়েছিলেন। পরে আমরা এখন হয়তো ভাবি হয়তো ভালোই হয়েছিল, নাহলে উইলিয়াম হেস্টি সাহেবের সঙ্গে হয়তো দেখা হতো না। ইংরেজির ক্লাস হচ্ছে, ইংরেজির ক্লাস, পোয়েট্রি পড়ানো হচ্ছে, দ্য এক্সকারশন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের। টিচিংটা ওয়ান সাইড গেম নয়, কারণ টিচিং ইজ এ প্রসেস অফ কমিউনিকেশন হোয়ার টিচার অ্যান্ড লার্নার ওয়ার্ক টুগেদার টু রিচ এ স্পেসিফিক গোল। একটা সংযোগকারী প্রক্রিয়া শিক্ষক এবং ছাত্রের মধ্যে। নরেন্দ্রনাথ তখন এটা বুঝতে পারতেন যে ওয়ান সাইড গেম নয়, স্যার বলে যাবেন আমরা শুনবো তা নয়, স্যার বলবেন আমরাও বলবো, আমরা সবাই বলবো। এই কমিউনিকেশনটা খুব প্রয়োজন। পোয়েট্রি ক্লাস হচ্ছেন, স্যার বলছেন, বলতে বলতে সমাধি বিষয়টি এলো। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সমাধি হতো, কিন্তু স্যার বুঝতে পারছেন না হোয়াট ইজ সমাধি। তিনি অধ্যক্ষ মহারাজের কাছে গেলেন, হেস্টি সাহেব ক্লাসে এলেন। নরেন্দ্রনাথের সঙ্গে কথা হচ্ছে, নরেন্দ্রনাথ তো লিডার, কথা হচ্ছে সমাধি কি। স্যারও ঠিক ক্লিয়ার করতে পারছেন না। মনের মধ্যে যদি পিউরিটি আসে, মনের মধ্যে যদি কনসাসনেসটা খুব বেড়ে যায়, যদি আধ্যাত্মিকতায় পরিপূর্ণ হয়ে যায়, তাহলে সমাধি হয়। তখন সেই মুহূর্তে ক্লাসে নরেন্দ্রনাথের মনে পড়ছে বছর 2 আগের ঘটনা। তখন রায়পুরেতে বাবার সাথে, রায়পুরে প্রাকৃতিক পরিবেশ, 2 বছর ওখানে ছিলেন, প্রাকৃতিক পরিবেশ নরেন্দ্রনাথের খুব ভালো লাগছে। একদম ভারতবর্ষটাকে যেন একদম রায়পুরের মধ্যেই উনি পেয়ে যাচ্ছেন। নদী, নালা, ঝর্ণা, পাহাড়, পর্বত, এইভাবে হাঁটছেন। হাঁটতে 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 পাহাড়ের মধ্যে ফাটল দেখা দিয়েছে। সেই ফাটলে দেখা যাচ্ছে মৌচাক, কয়েক হাজার মৌমাছি সেখানে আসছে, পাশে ঝর্ণার জল, অপূর্ব দৃশ্য। সেটা দেখে নরেন্দ্রনাথের সমাধি হয়েছিল। সেটা তখন কোরিলেট করছেন, নরেন্দ্রনাথ কোরিলেট করছেন ক্লাসের এক্সকারশন কবিতার সঙ্গে তার রায়পুরের এক্সপিরিয়েন্স। স্যার বললেন, উইলিয়াম হেস্টি সাহেব বললেন, তখন বললেন, যদি সমাধিটা কি তোমরা ঠিকঠাক জানতে চাও, তাহলে দক্ষিণেশ্বরে যেতে হবে, কারণ সেখানে রামকৃষ্ণ পরমহংসদেব আছেন, ওনার সমাধি হয়। ব্যাস, এটা নরেন্দ্রনাথের কানে গেল।
অবশ্য তার আগে সুরেন মিত্রের বাড়িতে আপনারা জানেন নরেন্দ্রনাথের সাথে মিলিত হয়েছিলেন। তার কয়েকদিন পর নরেন্দ্রনাথ এলেন দক্ষিণেশ্বরে, সেই ঘটনাও আপনারা জানেন। যখন নরেন্দ্রনাথ দক্ষিণেশ্বরে আসছেন তখন স্টুডেন্ট লাইফে একজনের যা পাওয়া দরকার, একদম যাকে বলে ফিনিশড প্রোডাক্ট নরেন্দ্রনাথ, সব কিছুতেই ফিনিশড প্রোডাক্ট। নরেন্দ্রনাথ এলেন, ঠাকুরের কাছে এলেন, সেই বিখ্যাত গান করলেন মনোচল নিজ নিকেতনে। গান তো খুব ভালো করতো নরেন্দ্রনাথ। গান শেষ হলো, ঠাকুর জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরার পর সেই প্রশ্ন, যেই প্রশ্ন এ যাবৎ অনেকজনকে করেছেন, মহর্ষি দেবেন্দ্রনাথ থেকে শুরু করে কেশবচন্দ্র সেন থেকে শুরু করে প্রত্যেককে, ঈশ্বর কি আছেন? কিন্তু ক্লিয়ার উত্তর পাননি কারো কাছেই। অবশেষে ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, আপনি ঈশ্বর দেখেছেন? হ্যাঁ দেখেছি। এটা বলা খুব সহজ, হ্যাঁ দেখেছি। কিন্তু তারপর যেটা বললেন, তোকে যেমন দেখছি তেমনই দেখেছি, তুই যদি দেখতে চাস তোকেও দেখাতে পারি। এ পর্যন্ত ঠিক আছে। নরেন্দ্রনাথ বললেন, নিশ্চয়ই, এত কনফিডেন্সলি যখন বলছেন তখন নিশ্চয়ই ওনার কাছ থেকে আরও কিছু আমি জানতে পারবো। কিন্তু তারপর যে ঘটনাটা ঘটল, নরেন্দ্রনাথের যে প্রশংসা, যে নররূপী নারায়ণ তুমি, হ্যাঁ, সপ্ত ঋষির এক ঋষি, এইসব করে এমন করতে শুরু করলো, তখন নরেন্দ্রনাথ একটু যুক্তিবাদী ছেলে, তখন ভাবছেন পাগল নাকি। যাক, এই একটা মিক্সড ধারণা নিয়ে নরেন্দ্রনাথ বাড়ি এলেন। কিন্তু একটা ম্যাগনেটিক পাওয়ার যেন দক্ষিণেশ্বরে আছে। আবার আসতেন, বিভিন্ন যুক্তি তর্কের মাধ্যমে চলছে, কোনো কথাই হয়তো মানছেন না। মাঝে প্রায় 1 মাস ঠাকুর কথা বলাই বন্ধ করে দিলেন, তবু নরেন্দ্রনাথ আসছেন। ঠাকুর বলছেন, আমি তো তোর সঙ্গে কথা বলছি না, কেন আসছিস? বলছে, ভালোবাসি তাই আসি। এইভাবে চলছে, কলেজ চলছে এইভাবেই। পড়াশোনাটাও মন দিয়ে করছেন, পড়াশোনাটাও মন দিয়ে হচ্ছে। আমরা ভাবতে পারি যে সেই সময়কে একটা কলেজ স্টুডেন্ট হারবার্ট স্পেন্সারকে চিঠি লিখছেন। এখন এত মিডিয়া, হ্যাঁ, টেকনোলজির যুগ, এখনও যদি কোনো স্টুডেন্ট, কলেজ স্টুডেন্টই বলছি, যদি এখনকার গ্রেট সাইকোলজিস্ট যদি বলে গার্ডনারকে চিঠি লিখছেন বা এখন মার্কসকে চিঠি লিখছেন, কেউ ভাবতেই পারবে না। সেই সময় নরেন্দ্রনাথ চিঠি লিখছেন কাকে? না, হারবার্ট স্পেন্সারকে, যার বয়স 60+ তখন একদম বলা যায় একদম ফ্রন্ট লাইনের একজন শিক্ষাবিদ, এডুকেশনিস্ট, যার সায়েন্টিফিক টেন্ডেন্সি অফ টিচিং সারা পৃথিবীব্যাপী সমাদৃত। সব দেশে যে কীভাবে টিচিংটা হবে, লার্নিংটা কীভাবে, আমরা যে বললাম না, লার্নিং ইজ দ্য মডিফিকেশন অফ বিহেভিয়ার থ্রু এক্সপিরিয়েন্স অ্যান্ড ট্রেনিং। লার্নিং ইজ দ্য মডিফিকেশন অফ বিহেভিয়ার থ্রু এক্সপিরিয়েন্স অ্যান্ড ট্রেনিং। আচরণের পরিবর্তন, যেটা কথা থেকে আসবে, অভিজ্ঞতা থেকে আসবে এবং প্রশিক্ষণের মাধ্যমে আসবে। দিস ইজ লার্নিং। তখন ওই বই পড়েছেন আমাদের নরেন্দ্রনাথ, হারবার্ট স্পেন্সারের এডুকেশন, ইন্টেলেকচুয়াল, মোরাল অ্যান্ড ফিজিক্যাল। এই বই পড়ছে নরেন্দ্রনাথ। পড়তে পড়তে নিজেরও কনফিউজড হয়ে যাচ্ছে, চিঠি লিখেছিলেন। সেখানে টিচিং ম্যাক্সিম নিয়ে হারবার্ট স্পেন্সার লিখছেন। টিচিং ম্যাক্সিম কি? যখন আমরা ক্লাসরুমে যাব, যে প্রসিড ফ্রম হোল টু পার্ট, সমগ্র থেকে অংশের দিকে যেতে হবে। প্রসিড ফ্রম সিম্পল টু কমপ্লেক্স, সহজ থেকে কঠিনের দিকে যেতে হবে। পার্টিকুলার টু জেনারেল, এগুলো পড়ছে একজন কলেজ স্টুডেন্ট নরেন্দ্রনাথ। তারপর হারবার্ট স্পেন্সারের অনুমতি নিয়েই স্টুডেন্ট লাইফেই ওই বইটি উনি বাংলায় অনুবাদ করলেন। এখনও পাওয়া যায়, আপনারা দেখতে পারেন। 18 বছরের ছেলে নরেন্দ্রনাথ হারবার্ট স্পেন্সারের এডুকেশন, ইন্টেলেকচুয়াল, মোরাল অ্যান্ড ফিজিক্যাল এই বইটি অনুবাদ করলেন। এখনকার দিনে দাঁড়িয়েও হয়তো আমরা এই কথা ভাবতে পারবো না। এইভাবে নরেন্দ্রনাথের যে চেতনাতে এডুকেশনটা হচ্ছে বুকিস্ট এডুকেশন নয়।
আত্ম উপলব্ধিটাই আসল, সেলফ রিয়েলাইজেশনটাই আসল। জীবনে কি প্রয়োজন? সোশ্যাল ট্রেনিংয়ের প্রয়োজন। আর কি প্রয়োজন? মোরাল ট্রেনিংয়ের প্রয়োজন। সোশ্যাল ট্রেনিং এবং মোরাল ট্রেনিং যদি হয়, তবেই একজন ছাত্র আদর্শ মানুষ হতে পারবে, তবেই দেশ এগিয়ে যাবে এবং সারা পৃথিবীতে শান্তি বিরাজ করবে। স্টুডেন্ট লাইফে ভেবেছিলেন নরেন্দ্রনাথ। তারপর দক্ষিণেশ্বরে যাতায়াত বাড়ছে নরেন্দ্রনাথের। ঠাকুরের সঙ্গে তো 5 বছরের দেখা, 5 বছরের মধ্যেই কিন্তু বিবেকানন্দ নির্মাণ কমপ্লিট হয়ে গেছিল। প্রথমে দক্ষিণেশ্বর, তারপর কাশীপুর উদ্যানবাটিতে। এই গুরু শিষ্যের যে কেমিস্ট্রি, সবাই চলে গেছে, দরজা বন্ধ, কানে কানে কথা হচ্ছে, চোখে চোখ রেখে কথা হচ্ছে, জ্ঞান নির্মাণ হচ্ছে। জ্ঞান মানে নলেজ মানে শুধু ইনফরমেশন নয়, নলেজ মানে সব কিছু নিয়ে আলোচনা করছেন আমাদের ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবকে। যখন শরীরের অবস্থা খুবই খারাপ, 86 মিড আগস্টের আগে ঠাকুর বললেন যে নরেন শিক্ষে দেবে, সারা পৃথিবীকে শিক্ষে দেবে। আর বললেন, আজ তোকে আমি সব কিছু দিয়ে ফকির হয়ে গেলাম। নরেন্দ্রনাথের ভিতর ঠাকুরের মা কালী প্রবেশ করলেন। মাঝে অনেক ঘটনা আছে, আপনারা জানেন। বাবা মারা গেলেন, বিশ্বনাথ দত্ত অত মানে একদম ফিনান্সিয়ালি স্ট্রং একটা ফ্যামিলি, রাতারাতি যেন রুইন হয়ে গেল, একদম কিছুই নেই বাড়িতে। ঠাকুরের কাছে এসে নরেন্দ্রনাথ বললেন, আপনার ঠাকুরকে, মা কালীকে বলুন না আমাকে একটা চাকরি দিতে। আপনারা জানেন সকলে, সেই মঙ্গলবার রাত্রে নরেন্দ্রনাথ গেলেন মায়ের কাছে যেতেই পুরো চেঞ্জ। নরেন্দ্রনাথ বললেন, যার দরকার চাকরির, টাকার, সে কি বলছে? মা আমায় জ্ঞান দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও, মানুষ করো। এটাই তার জীবনের ট্র্যাক হয়ে গেল। জ্ঞান, বিবেক, বৈরাগ্য, মানুষ করো। ঠাকুর চলে গেলেন, জেদটা থেকে গেল যে ঠাকুর বললেন শিক্ষা দিতে হবে। যদি শিক্ষা ঠিকঠাক দিতে হয়, তাহলে যেমন গুরুর প্রয়োজন, আদর্শ ছিল রামকৃষ্ণ পরমহংসদেব, যেমন গুরুর প্রয়োজন, অ্যাট দ্য সেম টাইম শাস্ত্রের প্রয়োজন, অর্থাৎ পড়াশোনার প্রয়োজন। সেই পড়াশোনাটা অনেকটাই কমপ্লিট করেছেন। একদম স্কুল এডুকেশন, কলেজ এডুকেশন তার সাবজেক্ট বাদ দিয়েও রামায়ণ, মহাভারত, উপনিষদ থেকে শুরু করে ভারতবর্ষে যেটা আমাদের দেশ সিম্বল অফ স্পিরিচুয়ালিটি, সেখানে সব কিছু নরেন্দ্রনাথ পড়েছেন, ভালোবেসে পড়েছেন। কিন্তু তৃতীয়টি প্রয়োজন, যে নিজের দেশকে ভালোবাসতে হবে, নিজের দেশকে ভালোবাসতে হবে, পুরো ভারতবর্ষটাকে আমাকে ঘুরে দেখতে হবে। পরিব্রাজক স্বামী বিবেকানন্দের ঘটনা, আমরা শিক্ষা চেতনায় এবারে যাব, সেখানেও যদি আমরা বিভিন্ন ঘটনাগুলো দেখি, যে একটা মানুষের তার চেতনাটা কোন জায়গাতে আছে। যদি মিরাটের লাইব্রেরির কথা আমরা বলি, প্রতিদিন গুরুভাই একটি করে বই নিয়ে আসছেন। প্রথম, দ্বিতীয়, তৃতীয় দিন, চতুর্থ দিন, 5 দিন, 6 দিন, 7 দিন এইভাবে চলছে। লাইব্রেরিয়ান ঠিক থাকতে পারলেন না, বলল কি হচ্ছে এটা? যার জন্য নিয়ে যাচ্ছেন তিনি কি পড়ছেন? না, হ্যাঁ পড়ছেন, আমার গুরু ভাই পড়েন। তখন লাইব্রেরিয়ান বলেছিলেন, না উনি পড়ছেন না। নরেন্দ্রনাথের কাছে এসে বলা হলো, উনি লাইব্রেরিয়ানের কাছে গেলেন, যেখান থেকে প্রশ্ন করলেন একদম পাতা ধরে, কি বই পড়ছিলেন? বই পড়ছিলেন জন লুবকের ইংরেজি মোটা ভলিউম, দ্য প্লেজার অফ লাইফ, আলটিমেট গোল অফ এডুকেশন, এইসব বই পড়ছেন। এবং একদম মুখস্থ মানে রোট লার্নিং নয়, না বুঝে নয়, একদম মিনিংফুল, যেমন খুশি ব্যাখ্যা করতে পারবে নরেন্দ্রনাথ। এই চেতনাতে শিক্ষাটা ঢুকে আছে নরেন্দ্রনাথের। তারপর আস্তে আস্তে উনি গেলেন পাশ্চাত্যে,
পুরো পাশ্চাত্যে শিক্ষাটা দিলেন। 93 থেকে 97 পর্যন্ত কাটানোর পর ভারতবর্ষে ফিরে এলেন। আমরা অন্য বিবেকানন্দকে দেখলাম। তখন আমাদের দেশের যে স্বাধীনতার আন্দোলন, সেই স্বাধীনতার আন্দোলনটা জোরদার হচ্ছে। ব্রিটিশরা বুঝতে পারছে না কী করে। এর অন্তরালে ছিলেন দুটি মানুষ, ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব এবং নরেন্দ্রনাথ। 1909 সালে হুলিয়া জারি হয়ে গেল যে গদাধর চট্টোপাধ্যায় যাকে মা বলেন, মা করেন, তিনি অ্যাকচুয়ালি ভারত মা। সেই জন্যেই বাংলার বিপ্লবীরা এত মা করে তারাও উদ্বুদ্ধ হয়ে গেছে। একজন পুলিশ অফিসার তো গদাধর চট্টোপাধ্যায়কে অ্যারেস্ট করব বললেন, জানেন না উনি 86-তে চলে গেছেন। তারপরে 1919 খ্রিস্টাব্দ রাওলাট যে অ্যাক্ট, রাওলাট কমিটির যে রিপোর্ট, সেই রিপোর্টের যদি সেকেন্ড চ্যাপ্টারটা ছিল আমাদের বাংলাকে নিয়ে। সেই আমাদের বাংলাকে নিয়েছিল। সেখানে বলা হচ্ছে দুজনের নাম, এত বিপ্লবী আছে কিন্তু দুজনের নাম আছেন, যে একজন হচ্ছে গদাধর চট্টোপাধ্যায়, রামকৃষ্ণ পরমহংসদেব, যিনি যে আধ্যাত্মিকতাটাকে সামনে রেখেছেন। আধ্যাত্মিকতাতে একদম বাংলা তথা ভারতবর্ষের বিপ্লবীরা আধ্যাত্মিকতার দিকে গেছে। এর কারণ হচ্ছে কে? রামকৃষ্ণ পরমহংসদেব। আর স্বামী বিবেকানন্দ বিকাম মোর ডেঞ্জারাস আফটার ডেথ। মৃত্যুর পরে স্বামী বিবেকানন্দ হয়েছিলেন সবচেয়ে বেশি ভয়ঙ্কর। সমস্ত বিপ্লবীদের কাছে আছে স্বামী বিবেকানন্দের বই। তারপর আমরা যদি স্বাধীনতার আগে বা পরে দেখি, তাহলেই বোঝা যাবে ওই মানুষটার শিক্ষার চেতনাটা কোন জায়গায়। 1947 আমরা স্বাধীনতা পেয়েছি। তার আগে যদি আমরা শিক্ষার যে কমিটি বা যাই বলি না কেন, তার আগে আমাদের 1937টা অনেকের আপনাদের ধরবেন, যে বুনিয়াদি শিক্ষা, বেসিক এডুকেশনটা স্বামী বিবেকানন্দের উপর কিন্তু ভিত্তি করে। আমরা বেসিক এডুকেশন মানে জানি হচ্ছে মহাত্মা গান্ধী, জাকির হোসেন কমিটি, ওয়ার্ধা সম্মেলন। সেখানে কি বলা হচ্ছে, ভিত কি? ভিতটা হচ্ছে ক্র্যাফটকে কেন্দ্র করে, আর পদ্ধতিটা কি? কোরিলেশন। আর 3টে এইচের বিকাশ সাধন করতে হবে, জাতির জনক বললেন। সেটা কিন্তু বলে গেছিলেন আমাদের স্বামী বিবেকানন্দ, যে এডুকেশনের মাধ্যমে 3H'ের বিকাশ হবে, হ্যান্ড, হার্ট এবং হেড। এবং পদ্ধতিটা কি হবে? থিওরি অফ অ্যাসোসিয়েশন। দ্য টিচার উইল ট্রাই টু অ্যাসোসিয়েট ফ্রম ওয়ান সিচুয়েশন টু অ্যানাদার। শুধুমাত্র বই থেকে পড়াশোনাটা নয়, এই কোরিলেশন স্থাপন করতে হবে, অনুবন্ধ স্থাপন করতে হবে। তাহলেই কিন্তু শিক্ষাটা একটা জায়গায়, নির্দিষ্ট জায়গায় যাবে। তত্ত্ব থেকে তথ্য, এবং সেটা শর্ট টার্ম মেমোরি থেকে তবেই কিন্তু লং টার্ম মেমোরিতে যাবে। এটা স্বামী বিবেকানন্দের কথা। তারপর আমাদের স্বাধীনতার পর আমাদের দেশের যে প্রথম শিক্ষা কমিশন, জানেন আপনারা, বিশ্ববিদ্যালয় কমিশন, ডক্টর রাধাকৃষ্ণনের নেতৃত্বে রাধাকৃষ্ণন কমিশন। এই যে রাধাকৃষ্ণন বড় হয়েছেন স্বামী বিবেকানন্দকে পড়ে, গান্ধীজিও তাই, ঋষি অরবিন্দও তাই, ইভেন আমাদের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু বিভিন্ন সময়ই বলেছেন আমাদের দেশে বড্ড বেশি প্রয়োজন স্বামী বিবেকানন্দকে। সেই বিশ্ববিদ্যালয় কমিশন আমাদের দেশে যখন প্রথম প্রকাশ পেল, তখন কি বলছেন সর্বপল্লী রাধাকৃষ্ণন? জীবন সাধনার জন্য। আমাদের জীবনটা কিসের জন্য? সাধনার জন্য। এবং আমাদের দেশে এমন বিদ্যার্থী তৈরি করতে হবে যারা অ্যাটিটিউডে, স্কিলে এবং নলেজে আমাদের দেশকে সঠিক দিশা দেখাবেন। অ্যাটিটিউড, স্কিল এবং নলেজটাই আসল কথা। বলছিলাম না যে সফলতার জননী হচ্ছে জ্ঞান, ওই জ্ঞানটাই হচ্ছে আসল কথা। হেস্টি সাহেব পরে ফিরে যেয়ে বলেছিলেন যে আমাদের ইউরোপেতেও নরেন্দ্রনাথের মতো প্রজ্ঞাবান মানুষ আর নেই। আপনারা শিকাগোর ঘটনা জানেন,
কোনো পরিচয়পত্র নেই। অনেক ঘোরার পরে রাইটের কাছে গিয়েছিলেন, রাইট বুঝেছিলেন। রাইট ধর্ম মহাসম্মেলনের চেয়ারম্যানকে চিঠি লিখেছিলেন যে ইনি স্বামী বিবেকানন্দ, ভারতবর্ষ থেকে এসেছেন। আপনার ধর্ম মহাসম্মেলনে যে সমস্ত বক্তা আছেন তাদের জ্ঞানকে যদি যোগ করা হয় তার চেয়েও বেশি নলেজ আছে এই স্বামী বিবেকানন্দের। এটা আমাদেরকে গর্বিত করে। এই প্রজ্ঞাটাকে আমাদের কুর্নিশ করতে হয়। সারা পৃথিবী কুর্নিশ করছে। রাইটের স্ত্রী খুব কাছ থেকে দেখেছিলেন। রাইটের স্ত্রী তার মাকে চিঠি লিখছেন, মা, আমাদের বাড়িতে এক সন্ন্যাসী আছেন, ভারতীয় সন্ন্যাসী। তার বয়স কত জানেন? ক্রোনোলজিক্যাল এজ হয়তো 30, কিন্তু আধ্যাত্মিকতায়, আভিজাত্যে, প্রজ্ঞাতে মনে হয় পুরো মানব জাতির যা বয়স, সেই বয়স হচ্ছে ওই স্বামী বিবেকানন্দের। ভাবা যায় এ কথাটা? রাইটের স্ত্রী বলছেন, আভিজাত্যে, আধ্যাত্মিকতায়, প্রজ্ঞাতে সারা মানব জাতির যা বয়স, মানব জাতির যা এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের স্বামী বিবেকানন্দের। সর্বপল্লী রাধাকৃষ্ণন বললেন, আমাদের দেশে এমন বিদ্যার্থী তৈরি করতে হবে যারা নলেজে, স্কিলে এবং অ্যাটিটিউডে সঠিক দিশা দেখাবেন। তাহলে এই অ্যাটিটিউড স্বামী বিবেকানন্দ বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে বলেছেন, অ্যাটিটিউডটাই হচ্ছে কি অফ সাকসেস, মনোভাব। আমাদের মধ্যে রং অ্যাটিটিউডগুলো আমরা এখন দেখব। রং অ্যাটিটিউডগুলো কি কি আমাদের আছে ছাত্রছাত্রীদের মধ্যে, ইভেন আমাদের মধ্যেও, যেটা আমাদের ঠিকঠাক কাজ করতে দিচ্ছে না। WRONG, রং। ফার্স্ট লেটার ইজ W হচ্ছে ওরি। একটা সবার মধ্যে ভয় কাজ করছে, তাই তো? হবে তো? ছাত্রছাত্রীরা পড়ছে, হবে তো? কম্পিটিটিভ পরীক্ষাতে এই যে ভয় যদি কাজ করে, মেন্টাল হেলথ যদি না ঠিক থাকে, কখনোই একটা জায়গাতে যাওয়া যায় না বা সফল হওয়া যায় না। সেখানে স্বামী বিবেকানন্দ বলেছিলেন, অভিমন্ত্রে দীক্ষিত, একদম মিনমিনে ছেলে উনি পছন্দ করতেন না। মাথা উঁচু করে করতে হবে, যা করতে হবে মাথা উঁচু করে, এটা চাই। W হচ্ছে ওরি, অতএব ডোন্ট ওরি। WR, রাশিং টু দ্য জাজমেন্ট। রাশিং টু দ্য জাজমেন্ট। আমরা সহজেই বিচার করতে বসে যাই। আপনাদের ঘরের সন্তানেরা যদি একটা ইউনিট টেস্টে বা একটা পরীক্ষায় খারাপ রেজাল্ট করে, সেটাকেই ফাইনাল ভেবে নেন যে তোর দ্বারা আর কিচ্ছু হবে না। এটা থেকে বেরিয়ে আসতে হবে। সম্প্রতি তো ম্যাচটা দেখলেন, মিশর আর আর্জেন্টিনার, 79 মিনিট 2-0। কেউ ভাবতে পেরেছিল? কিন্তু মেসি ম্যাজিক, যার একদম পাখির চোখ, আমাকে জিততেই হবে, কোনো অপশন নেই, মাত্র 12 মিনিটের মধ্যে কেউ ভাবতে পারে না এটা। অতএব এটা চাই যে একটা ব্যর্থতা, দুটো ব্যর্থতা মানে সব শেষ, সেটা নয়। জাজমেন্টকেই সব কিছু বিচার করবেন না। একটা লং রান প্রসেস, এডুকেশন লাইফটাই লং রান প্রসেস। ব্যর্থতা আসছে মানে আরও ভালো কিছু ওয়েট করছে। WRO, ওভার রিয়াক্টিং। খুব ওভার রিয়াক্ট আমরা করে বসছি, খুব ওভার রিয়াক্টিং। স্বামী বিবেকানন্দের 4টে স্কিলের কথা বলেছিলেন। তার প্রথম স্কিল আপনারা বুঝেছেন যে শৈশবে কত ধৈর্য সহকারে গল্প বলুন, সব কিছু শুনেছে। দিস ইজ লিসেনিং স্কিল। লিসেনিং স্কিলটা খুব ইম্পর্ট্যান্ট। শুনতে হবে মন দিয়ে। LRSW, আর হচ্ছে রিডিং, রিডিং স্কিল। পড়ে পড়ে জ্ঞান নির্মাণ করতে হবে। যেটা স্বামী বিবেকানন্দকে যদি আমরা দেখি, শুধু পড়াশোনা মানে ওই আমাদের সিলেবাসের মধ্যে নয়, তার বাইরেও কত কি আছে। ইন্ডিয়ান সব কিছু এবং তার বাইরেও সব কিছু উনি পড়েছেন। একদম প্রজ্ঞার মূর্ত প্রতীক রিডিং। লিসেনিং আর রিডিং যদি ঠিকঠাক হয়, এই দুটো ইনপুট যদি ঠিকঠাক থাকে, আমরা দুটো আউটপুট পেয়ে যাব। একটা হচ্ছে S আর একটা হচ্ছে W, স্পিকিং অ্যান্ড রাইটিং। আমরা যেটা কথা বলবো ঠিকঠাক কথা বলবো। ফর্মুলাটা কি? LAW, ল হচ্ছে লোক।
স্বামী বিবেকানন্দ যখন এই হাত জোড় করে দাঁড়িয়ে থাকতেন, এইভাবে যখন দাঁড়িয়ে থাকতেন, তখন পৃথিবীর সর্বশ্রেষ্ঠকালের অভিনেতাও তাকে অনুকরণ করতে পারবেন না। এই হচ্ছে স্বামী বিবেকানন্দ। এল লুক, লয়ের এ হচ্ছে অ্যাটিটিউড, যেটা নিয়ে এখন বলছি। আর থার্ড লেটার হচ্ছে কি, লাস্ট লেটার ডাব্লিউ, ওয়ার্ড, শব্দ ব্রহ্ম। যেটা আমরা কথা বলবো, আমরা যেটা লিখবো, ছাত্রছাত্রীরা যেটা লিখছে, সেটাই তো তার মূল্যায়ন। ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট। তাই ওভার রিয়াক্টটা আমাদের কমাতে হবে, মন দিয়ে শুনতে হবে, ঠিকঠাক বলতে হবে, ভালোভাবে পড়তে হবে এবং শেষে লিখতে হবে। WRON, নেগলেক্টিং দ্য কন্ট্রোলিং এরিয়া, রঙের এনটা। আমাদের যেগুলো কন্ট্রোলের মধ্যে আছে সেগুলো আমরা নেগলেক্ট করি। অবাক করার মতো ব্যাপার। স্বামী বিবেকানন্দ বলছেন, যখন পড়তে বসবেন, একটা ছাত্রছাত্রী, আপনাদের সন্তানেরা যখন পড়তে বসছেন, তার মনের মধ্যে একটা হয়তো ভয় থাকছে, তাকে বলতে হবে তুমি শুরু করো সিম্পলেস্ট দিয়ে, শুরু করো শর্টেস্ট দিয়ে, সেটাকে সাকসেসফুলি ওভারকাম করো, আস্তে আস্তে স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি তুমি পুরো চ্যাপ্টারটাকে কমপ্লিট করো। নেগলেক্টিং দ্য কন্ট্রোলিং এরিয়া, যেটা কন্ট্রোলে আছে সেটাকে নেগলেক্ট করো না, সেটাকেই মন দিয়ে পড়ো। কারণ একটার সঙ্গে একটা লিঙ্ক আছে। ট্রান্সফার অফ লার্নিং, শিখনের সঞ্চালন মেনেই কিন্তু সিলেবাস তৈরি হয়। এটা যেন না হয়, এটা দেখবেন। WRONG, গিভিং আপ, ধৈর্যটা নেই। যখন পড়ছে, প্রথমের দিকে যে ধৈর্যটা আছে, শেষের দিকে ছেলে মেয়ে সে ধৈর্যটা থাকছে না। এটা থাকতে হবে। অ্যারাইজ, অ্যাওয়েক অ্যান্ড স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড। লক্ষ্যে পৌঁছানোর আগে থামা যাবে না। পরিব্রাজক জীবন, পাহাড়ে উঠছেন, সঙ্গে একজন বৃদ্ধ সন্ন্যাসী আছেন, সঙ্গে যাচ্ছেন। অনেকটা যাওয়ার পর সন্ন্যাসী বলছে, আমি আর পারবো না, একদম ইম্পসিবল, আমি উঠতে পারবো না ওখানে। স্বামীজি বলছেন, ওই তো। তখন স্বামীজি বললেন, দেখুন তো আপনি কতটা এসেছেন। যখন ওই বৃদ্ধ সন্ন্যাসী দেখছেন আমি এতটা এসেছি, সহজেই উপরে উঠলেন। তেমনি অনেক আমাদের সন্তানেরা কি হয়, ঠিক সফলতার একটু আগে যেয়ে থেমে যায়। এটা যেন না থামে। এই রং অ্যাটিটিউডগুলোকে আইডেন্টিফাই করে আমরা রাইট অ্যাটিটিউডে যদি যেতে পারি, তাহলেই সব কিছু হবে। রাইট আর রাইচাসনেস, ন্যায়পরায়ণতা। ন্যায়পরায়ণতা যদি আমাদের জীবনের ব্রত হয়, তাহলে হৃদয় মন সব পবিত্র হয়ে যায়। একদম পিউরিটি থেকে, আনসেলফিশনেস থেকে, সিম্পলিসিটি থেকে সব মিলেমিশে একাকার হয়ে যাবে। এই ন্যায়পরায়ণতাটা যদি আমাদের মনের মধ্যে আছে। আর IGHT, আই হচ্ছে কি, ইনোভেশন, উদ্ভাবনী শক্তির বিকাশ সাধন আমাদের এখন প্রয়োজন। উদ্ভাবনী শক্তি, নিজে কিছু করুক, নিজে লেখুক, নিজে ভাবুক, দিস ইজ ইনোভেশন। জামশেদজি টাটাকে আমরা হয়তো অন্যভাবে দেখতাম। যখন স্বামীজির সঙ্গে দেখা হলো, কি বললেন, বিজ্ঞান নিয়ে ভাবুন, ব্যবসাটা ওই দিকে ট্রান্সফার করুন। তারপর আমরা দেখেছি জামশেদজি টাটার কি ব্যাপার, সবাই আপনারা জানেন। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স তখন তৈরি হলো। 2004 হয়তো জামশেদজি টাটা চলে গেলেন ঠাকুরের, এই স্বামীজির পরেই, কিন্তু নিবেদিতা উদ্যোগ নিয়ে করলেন। এগুলো আমাদের গর্ব। ইনোভেটিভ পাওয়ারটা ছাত্রছাত্রীদের মধ্যে বাড়াতে হবে। ইনোভেশন আর ইমাজিনেশন, কল্পনা শক্তির বিকাশ। স্বামীজি বলতেন যে 5 minutes ইমাজিনেশন ইজ মোর দ্যান 2 hour রিডিং। 5টা মিনিট যদি ছাত্রছাত্রীরা বা আমরাও যদি ভাবি কিছু পজিটিভলি, সেটা 2 ঘন্টা একটা কাজের চেয়েও বড়। তাহলে কল্পনা শক্তির বিকাশটাও একটা বড় ব্যাপার। আর হচ্ছে ইন্টিগ্রেশন, সমন্বিতকরণ, সবাইকে নিয়ে চলতে হবে। এইটা ব্যাপার। জিটা কি, একদম গ্রেটনেস, জেনুইননেস। গ্রেট, মহান হতে হবে। আর জেনুইননেস, যেটা শিখবো মন দিয়ে শিখবো। দিস ইজ কল্ড এররলেস লার্নিং। কোনো ভুল যেন না থাকে। লার্নিং ইজ দ্য প্রসেস অফ এলিমিনেশন অফ রং রেসপন্স অ্যান্ড এস্টাবলিশ রাইট রেসপন্স।
শিখনটা কি, শেখাটা কি, যেগুলো রং, যেগুলো ভুল, সেগুলো বাদ দিয়ে দাও। সে জায়গায় প্রতিষ্ঠা করো কি, রাইটগুলোকে প্রতিষ্ঠা করো। দিস ইজ লার্নিং। যেটা শিখবো একদম জেনুইন। RIGH, হিরোইক যে ক্যারেক্টার, পারবই মাথা উঁচু করে, হ্যাঁ পারবই। ইফ ইউ থিঙ্ক ইউ ক্যান, ইউ আর রাইট। স্বামীজি বলতেন, ইফ ইউ থিঙ্ক ইউ ক্যান, ইউ আর রাইট। যদি তুমি ভাবো তুমি পারবে, তবে তুমি ঠিক। অ্যান্ড ইফ ইউ থিঙ্ক ইউ ক্যান নট, তাহলেও তুমি ঠিক, তুমি পারবে না। তাহলে এইটা থাকবে, হিরোইক একটা ব্যাপার একটা থাকবে। RIGHT, টি হচ্ছে টেনাসিটি, অধ্যবসায়। অর্ডিনারি ট্যালেন্ট বাট এক্সট্রাঅর্ডিনারি পারসিভারেন্স, অল থিংস আর অ্যাটেনেবল। আমরা বলি ওর বুদ্ধি নেই, ও ফার্স্ট হয়েছে, ওর বিরাট বুদ্ধি, আমার ছেলের বুদ্ধি নেই। না, ওর পারসিভারেন্স স্কিলটা বেশি। আমাদের যেমন খিদে পায়, যেমন ঘুম পায়, যেমন পিপাসা পায়, আমাদের সন্তানদের মধ্যে সেরকমভাবে পড়াশোনাটাকে পেতে হবে, না পেলে হবে না। ভালোবেসে পড়তে হবে, কারণ ভালোবাসা দিয়ে সব কিছুকেই জয় করা যায়। এই টেনাসিটিটা চাই, অধ্যবসায়টা চাই। যখন পড়তে শুরু করা হবে, স্বামী বিবেকানন্দের চেতনাটা কি? একটা বই পড়লেন, আমরা সবাই হয়তো বসছি, বা আপনার বাড়ির সন্তান বসছে, পাতা উল্টোলো। প্রথম যেটা আমরা করি না, যে কন্টেন্ট যেটা আছে, সূচিপত্রটা ভালো করে পড়ে নিতে হবে। কন্টেন্ট, সূচিপত্রটা পড়লেই, তাহলে প্রথম কি বললাম, কন্টেন্ট, যেটাকে আমরা বলছি কনফিগারেশন, অবয়ব। একটা বইয়ের কন্টেন্ট দেখে, সূচিপত্র দেখে ছেলেটি বুঝে গেল যে এই বইটির মধ্যে এই চ্যাপ্টারগুলি আছে। সে 9, 10, 11, 12, গ্র্যাজুয়েশন, মাস্টার্স যাই হোক না কেন, যখন সে দেখছে তখন তার মধ্যে একটা কনফিডেন্স এসে গেল যে যেটা আমার বইয়ের মধ্যে আছে, যেটা আমি জানতে চাচ্ছি বা পড়তে যাচ্ছি, সেটা আমার অনেকটাই জানা, অনেকটাই জানা। তাহলে এইটা দেখে তার মধ্যে একটা কনফিডেন্স এসে যাবে, কনফিডেন্স। তাহলে কন্টেন্ট ব্রিং কনফিডেন্স, আত্মবিশ্বাস। স্বামীজি বলতেন না, বিশ্বাস, বিশ্বাস বড় বড় কাজের জনক। শিকাগো ধর্ম মহাসম্মেলন মঞ্চে আমাদের 10টা ধর্মগ্রন্থ আছে, তার মধ্যে আমাদের গীতা ছিল সবার নিচে। স্বামী বিবেকানন্দের মনটাকে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য কয়েকজন বলছে, স্বামীজি সি হোয়ার ইজ ইউর গীতা? সঙ্গে সঙ্গে স্বামী বিবেকানন্দ বললেন, আমার গীতা ঠিক জায়গাতেই আছে, কারণ ওটাই তো ভিত, ওই ভিতের উপরে বাকি 9টা ধর্মগ্রন্থ আছে। দিস ইজ স্বামী বিবেকানন্দ, কনফিডেন্স। তাহলে কনফিডেন্স যদি আমাদের মধ্যে থেকে যায়, কনফিডেন্স ব্রিংস কনসাসনেস। আমাদের সন্তানটি সচেতন হয়ে গেল, যে সচেতন, যে মনের মধ্যে যে আমাদের চেতন স্তর তার জাগ্রত হচ্ছে। স্বামী বিবেকানন্দ সুপার কনসাসনেসের কথা বলেছিলেন। সুপার কনসাসনেস, সে কনসাস হয়ে গেল। যখনই কনসাসনেস তার এসে গেল, সেই কনসাসনেস ব্রিংস অ্যানাদার দ্যাট ইজ কনসেন্ট্রেশন। স্বামী বিবেকানন্দ বলতেন যে মহান মানুষ আর সাধারণ মানুষের মধ্যে তফাৎটা কিন্তু কিসে না, কনসেন্ট্রেশনে। এই কনসেন্ট্রেশনটাই আসল। বলতেন কি, টেক আপ ওয়ান আইডিয়া, মেক দ্যাট ওয়ান আইডিয়া ইয়োর লাইফ, থিঙ্ক অফ ইট, dream of it, and live on that idea. Then your brain, muscle, and every part of your body be full of that idea. অর্থাৎ যেটিকে তুমি পড়তে বা জানতে শুরু করবে, সেটাকে নিয়েই তুমি থাকো, সেটাকেই ফোকাস করো, সিলেক্ট ফোকাস। অ্যাট দ্যাট টাইম কাট আপ রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। সারা পৃথিবী থেকে তুমি নিজেকে বিচ্ছিন্ন করে নিয়ে শুধু ওটা পড়ছো, ওটা অধ্যয়ন করছো, অ্যান্ড হোল্ড ইট, এটাকে ধরে রাখো। দিস ইজ কনসেন্ট্রেশন। কনফিগারেশন ব্রিংস কনফিডেন্স, কনফিডেন্স ব্রিংস বলুন কনসাসনেস ব্রিংস কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশন হয়ে গেল মানেই তো ঠিকঠাক। কনসেন্ট্রেশন ব্রিংস অ্যানাদার দ্যাট ইজ কনসেপশন, ধারণা গঠন। ধারণা গঠনের জন্যই তো সব কিছু।
আমাদের ধারণা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে আমরা জীবনে সফল হয়ে যাব। ধারণা নেই বলেই নম্বর কম, ধারণা নেই বলেই সফলতা শীর্ষে উঠতে পারছে না। কনসেপশন হচ্ছে আসল। সেই কনসেপশনটা আসবে কোথা থেকে? কনসেন্ট্রেশন থেকে। স্বামীজির কথা, কনসেন্ট্রেশন ব্রিংস কনসেপশন। যেই কনসেপশন ঠিকঠাক হয়ে গেল, কনসিকুয়েন্স, কনসেপশন ব্রিংস অ্যানাদার কন, দ্যাট ইজ কনসিকুয়েন্স। কনসিকুয়েন্সটা কি? ভালো নম্বর, রেজাল্ট। রেজাল্ট এসে গেল। কনসিকুয়েন্স ব্রিংস অ্যানাদার কন, দ্যাট ইজ কনগ্র্যাচুলেশন। সেলফ এস্টিম সবাই তো চাই, ছেলেমেয়েরা আমরা সকলেই চাই একটু স্বীকৃতি। আমার ছেলেমেয়েরা মানুষ হোক, একটু স্বীকৃতি পাক, সবাই কনগ্র্যাচুলেট করবে। তাহলে কী হচ্ছে না, কনসিকুয়েন্স ব্রিংস কনগ্র্যাচুলেশন। এই যে সাতটা, এই সাতটা কন কন করে আমি সাতটা ওয়ার্ডে গেলাম, এই সাতটাকে ধরে আছে অ্যানাদার কন, দ্যাট ইজ কন্ডাক্ট। ব্যবহারটাই আসল। ব্যবহার তাদেরই ঠিক থাকবে যাদের আরেকটা কন আছে, সেই কনটা হচ্ছে কনসায়েন্স। স্বামী বিবেকানন্দ বলতেন, তোমরা বিবেকবান হও। বিবেকবান, বিবেকটা ঠিকঠাক থাকতে হবে। আর এই বিবেক, এই নটা যে আমরা কনে গেলাম, প্রথম কনফিগারেশন, একটু মনে মনে মাইন্ড ম্যাপিং করুন। কনফিগারেশন, কনফিগারেশন ব্রিংস কনফিডেন্স, কনফিডেন্স ব্রিংস, বলুন, কনসাসনেস, কনসাসনেস ব্রিংস কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশন আনছে কি? কনসেন্ট্রেশন আনছে কি? কনসেপশন, ধারণা। আর কনসেপশন আনছে কি? রেজাল্ট, কনসিকুয়েন্স। কনসিকুয়েন্স, কনসেপশন এসে যাওয়া মানেই কি এসে গেল? কনসিকুয়েন্স, কনসিকুয়েন্স এসে যাওয়া মানে তাকে একটু ধন্যবাদ দেওয়া হচ্ছে, কনগ্র্যাচুলেশনস। এই সাতটা যার উপর ডিপেন্ড করে আছে কন্ডাক্ট। তারপর স্বামী বিবেকানন্দ বললেন কনসায়েন্স, তোমরা বিবেকবান হও। আর চাই ধারাবাহিকতা। ধারাবাহিকতাটা কি না? কনসিস্টেন্সি। এই ব্যাপার, এই যে শিক্ষার যে তত্ত্বগুলো স্বামী বিবেকানন্দ কত আগে বলে গেছেন, এইগুলো আমাদের গুরুত্ব দিতে হবে। ভাবুন, আজ থেকে 125-26 বছর আগে স্বামী বিবেকানন্দ বলছেন, দ্যাট মেক্স ইউ উইক ফিজিক্যালি, মেন্টালি, intellectually, spiritually weak, reject them as poison. That makes you weak physically, যেগুলো তোমাদের শারীরিকভাবে দুর্বল করে দেয়, বৌদ্ধিকভাবে দুর্বল করে দেয় এবং আধ্যাত্মিকভাবে দুর্বল করে দেয়, সেগুলিকে কি করতে হবে? বিষের মতো পরিত্যাগ করতে হবে। তখন তো এত কিছু ছিল না, তখন তিনি বলে গেছেন। আজকের দিনে ওই উক্তিটা কত বড় তার প্রাসঙ্গিক। তাই আজকের এই দিনে আমরা এই শপথই করব যে আমাদের সন্তানদের মানুষ করতে গেলে কি করতে হবে না, আমাদের দেশ যে ভারতবর্ষ, এটা যে আধ্যাত্মিকতার মূর্ত প্রতীক, তাদের আজকে মানবিক গুণগুলোর বিকাশ সাধন করতে হবে। তারা যাতে সিম্পলিসিটি বজায় রেখে কাজ করে, যেটা জানবে তারা যেন ঠিকঠাক জানে, এরর লেস লার্নিংটা তাদের যেন হয়, আর কি তাদের মধ্যে যেন এমপ্যাথি থাকে। নরেন্দ্রনাথ চেয়েছিলেন কি? জ্ঞান দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও। আমরা তো সাধারণ মানুষ, আমরাও যদি ঠাকুর মা স্বামীজির কাছে এটা চাই, হে ঠাকুর মা স্বামীজি, আমাদের একটু কনসাসনেস দাও, আমাদেরকে সচেতন করে তোলো, আমাদের কনসেন্ট্রেশন দাও, তার আকরে যেন আমরা নিজেদেরকে গড়ে তুলতে পারি, তাহলেই সব ঠিকঠাক হবে। যখন নরেন্দ্রনাথের শরীরটা দেখুন, দুটো কিডনি চলে গেছে, চোখে দেখতে পাচ্ছেন না, ডিপ ডায়াবেটিক। নিবেদিতা, উনি তো সিংহিনীকে চেয়েছিলেন, ভারতবর্ষে পাননি সিংহিনীকে, তাই 7 সমুদ্র 13 নদী থেকে সিংহিনীকে আনতে হয়েছিল। তার অ্যাক্টিভিটি তো জানেন। নিবেদিতা তার বাগবাজারে স্কুল যখন প্রতিষ্ঠা করেন, স্বামীজিকে বলছেন কি পড়ানো হবে, তখন নিবেদিতাকে বলেছিলেন, তুমি ইতিহাস, ভূগোল, বিজ্ঞান যাই পড়াও না কেন, আমার গুরুকে যেন পড়ানো হয়, আমার গুরুকে যেন পড়ানো হয়। আমাদের মানে অভিজ্ঞতার এমন কোনো দিক নেই যাতে স্বামীজি ছোঁয়া লাগেনি।
একটা স্টুডেন্ট লাইফে একটি ছেলে লিখে ফেললেন কি সঙ্গীত কল্পতরু। এত বড় বড় শিল্পী আমাদের দেশে আছে, কমপ্লিট বই কাউকে ছোট না করেই বলছি এখনও বেরোয়নি, কিন্তু স্টুডেন্ট লাইফে লেখা আমাদের স্বামী বিবেকানন্দের সঙ্গীত কল্পতরু। সঙ্গীতটা যে কিভাবে হবে, কিভাবে গলা সাদা হবে, ভৈরব রাগ থেকে শুরু করে তার ইম্পর্টেন্স কি। ঠাকুর তো বলেছিলেন না যে সঙ্গীতের মাধ্যমে সহজেই আধ্যাত্মিক জগতে প্রবেশ করা যায়। সে সঙ্গীত কল্পতরু হচ্ছে সমস্ত শিল্পীদের কাছে একটি ব্যাকরণ। আর জ্ঞানযোগ, কর্মযোগ, ভক্তিযোগ, যে আমরা কটা লেখা পেয়েছি, পাইনি। কত কথা উনি বলে গেছেন বাইরে। ইকোনমিক্সের সেমিনার হচ্ছে, সেখানে আমাদের স্বামী বিবেকানন্দ। জার্মানির সেমিনার হচ্ছে সাইকোলজির, সেখানে স্বামী বিবেকানন্দ বলছেন যে সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ অল সায়েন্সেস। হোয়াট ইজ এডুকেশন? আমরা জানি এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান। আমাদের মধ্যে যে পূর্ণতা আছে তার বিকাশ সাধন। যে শিক্ষা মানে আরও শিক্ষা, আরও পড়ো, আরও জানো, তোমাদের কিউরিওসিটিটাকে আরও জানিয়ে দাও, আর হাতে কলমে কাজ করো। উই হিয়ার উই ফরগেট, আমরা শুনি আমরা ভুলে যাই। উই সি উই পার্টলি রিমেম্বার, আমরা যখন দেখি পার্টলি রিমেম্বার, বাট উই ডু উই আন্ডারস্ট্যান্ড। আমরা যখন হাতে কলমে কাজ করি তখন আমাদের মনে থাকে। ওই কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে, পাথর ক্ষয়ে যাবে, কিন্তু হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। হৃদয়ে আমাদের স্বামী বিবেকানন্দকে রাখতে হবে, তাহলেই সব কিছু হয়ে যাবে। তাই আজকে আমরা এই শপথই নেই, আমরা যেন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের সরলতায়, আমাদের মা জগজ্জননী সারদা মায়ের সততায়, স্বামী বিবেকানন্দের বৌদ্ধিক আদর্শে এবং ভগিনী নিবেদিতার প্রেরণায় এমন এক নিজেদের মধ্যে অমৃত বস্তু রচনা করি, যেই অমৃত বস্তু আমাদের দিশা দেখাবে, আমরা জীবনে সফল হব। সেই স্বামী বিবেকানন্দের সেই কথা কি, বিনাশ নয়, বিবাদ নয়, মতানৈক্য নয়, চাই আমাদের সমন্বয় এবং শান্তি। সকলের মধ্যে শান্তি বিরাজ করুক, শান্তির প্রতিষ্ঠা পায়। আমরা যেন ঠাকুর মা স্বামীজির আশীর্বাদ নিয়ে আমাদের জীবনকে গড়তে পারি। আমাদের ভারত যেন এগিয়ে যায়, যেমন সেই কথা, কবির কথা, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, বাংলা আবার ভারত সভায় শ্রেষ্ঠ আসন লবে। সকলকে শ্রদ্ধা জানিয়ে শেষ করলাম।